ঠিক আছে, আজকে আমরা বাংলাদেশের সংস্কৃতি ষষ্ঠ অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় অন্ত পরীক্ষার জন্য যে সাজেশন দিয়েছিলাম এবং এটার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে শুরুতে যে প্রশ্নগুলো আছে আমি এগুলো দিয়ে শুরু করব। তো শুরুতেই প্রশ্ন আছে, মূল বইটা তো তোমাদের সাথে আছে, আমি কিছু প্রশ্ন বলি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। যেগুলো একেবারে পারবা না আমি সেগুলো বলে দিব। সংস্কৃতি কাকে বলে? কে বলবা? লিখে নাও সবাই। মানুষের জীবন বিধান পদ্ধতিকে সংস্কৃতি বলে। স্যার, এটা যদি লিখি যে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনের কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই তার সংস্কৃতি। এটা লিখলে হবে? হ্যাঁ, হবে। আমি লিখলাম মানুষের জীবন। আনসার লিখবো আমরা। হ্যাঁ লিখো, মানুষের জীবন বিধান পদ্ধতিকে সংস্কৃতি বলে। এক কথায় শেষ, মানুষের জীবন বিধান পদ্ধতিকে সংস্কৃতি বলে। ঠিক আছে, আবারও বলছি, মানুষের জীবন বিধান পদ্ধতিকে সংস্কৃতি বলে বা মানুষের জীবনধারাকে সংস্কৃতি বলে। এটা আরেকটা সংজ্ঞা আমি বলে দিই, এটা অথবা অবলিক দিলাম। অবলিক হচ্ছে মানুষের জীবনধারাকে সংস্কৃতি বলে। মানুষের জীবনধারাকে সংস্কৃতি বলে। তাহলে মানুষের জীবন বিধান পদ্ধতিকে সংস্কৃতি বলে আর মানুষের জীবনধারাকেও সংস্কৃতি বলে, একই কথা। তো সংস্কৃতি হচ্ছে দুই প্রকার। আমরা জানি সংস্কৃতি দুই প্রকার, একটা হচ্ছে বস্তুগত আর একটা অবস্তুগত। বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত। আচ্ছা, এখন আমাকে একটু কেউ বলবা যে সংস্কৃতির বস্তুগত উপাদানের উদাহরণ এবং অবস্তুগত উদাহরণ কে বলতে পারবা? তার বস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক আশাক, তারপর যানবাহন, খাবার, চাষাবাদী উপকরণ, এগুলা। আর অবস্তুগত এখন এখানে তো তাহলে আমরা ওখান থেকে সংজ্ঞাও নিতে পারি। সংস্কৃতির বস্তুগত উপাদান বলতে সেই সমস্ত উপাদানকে বোঝায় যেগুলো হাতে ধরা যায় বা উপলব্ধিও করা যায়। হাতে ধরা যায় আর কি, হাতে ধরে দেখা যায়, সহজ কথা। ঠিক আছে, হাতে ধরা যায়। তাহলে যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, এগুলো সব তো হাতে ধরা যায়। তাহলে আমি বস্তুগত উপাদান লিখলাম বইপত্র। বইপত্র, তারপর লিখলাম খাবার, এগুলো তো স্পর্শ করা যায়। আর অবস্তুগত উপাদান কোনগুলো বলো? যেগুলো হচ্ছে কল্পনা, উদাহরণ দিব। অনুভূতির বিষয়, সহজ কথা হচ্ছে অনুভূতির বিষয় যেগুলো। তো এদের মধ্যে এক্সাম্পল আমরা ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত। তাহলে আমি লিখলাম ভাষা, সাহিত্য। এগুলো থেকেও সৃজনশীলের আলোচনা আসবো, আমি বলি। কারণ তোমার এখানে উদ্দীপকে যদি বস্তুগত এবং অবস্তুগত উপাদানের কোনো টপিকস থাকে এবং গ বা ঘ নাম্বারে তোমার দুটোর মধ্যে পার্থক্য বের করতে বলে, কিংবা তোমার গ নাম্বারে বলছে যে উদ্দীপকের প্রথম অংশে কোন সংস্কৃতির কোন অংশকে বোঝানো হয়েছে বা কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে, সেটা বস্তুগত না অবস্তুগত, এটা আমাদের বুঝতে হবে। তাহলে কোনগুলো বস্তুগত আর কোনগুলো অবস্তুগত এটা আমরা তো বুঝতে পারবো। যেগুলো মনের অনুভূতির বিষয়, মন থেকে কল্পনা করা যায়, যেগুলো অনুভূতির বিষয়, সেগুলোই হচ্ছে অবস্তুগত। তাহলে এগুলো ছাড়া সৃষ্টি জগতের যা যা আছে, আমাদের সামনে যা যা দেখা যায়, যেগুলো দেখা যায়, চোখে দেখা যায়, হাতে ধরা যায়, সেগুলোই হচ্ছে বস্তুগত। ঘর বাড়ি থেকে শুরু করে সবকিছু। ঠিক আছে, কিন্তু জ্ঞান কি চোখের সামনে দেখা যায় বা ধরা যায়?
না, যায় না, এটা হচ্ছে তোমার কল্পনার বিষয়। ভাষা, ভাষা কি এভাবে ধরা যায়, চোখের সামনে দেখা যায়, বা এটা হচ্ছে অনুভূতির বিষয়, কল্পনার বিষয়, এজন্য এটা হচ্ছে অবস্তুগত। তাহলে বস্তুগত বলতে যেটা বস্তু থাকবে, আর অবস্তুগত বলতে যেটা অ মানে হচ্ছে না। এখানে অ কথাটার মানেই হচ্ছে না, এই যে অ শব্দের অর্থ না, অ অর্থ না, ঠিক আছে। এই স্বরেও বা অ এই কথাটার অর্থই হচ্ছে না। আচ্ছা, সাজেশনের তো আমাদের একটা প্রশ্ন থেকে অনেকগুলো আলোচনা চলে আসতেছে। এরপরে হচ্ছে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে প্রধান সুর কোনটি? কে বলবা? এটা মুছে দিচ্ছি। স্যার আরেকবার বলবেন? এটা মুছে দিব? জি স্যার। আমি বলেছি যে বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে প্রধান সুর কোনটি? কে বলবা? কে বলবা? স্যার আপনি কি জিজ্ঞাসা করেছেন? বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে প্রধান সুর কোনটি? মানবতাবাদ। মানবতাবাদ বা ধর্ম? এটা কত নম্বর লাইনে আছে দেখো তো, তোমাদের পাঠ্য বইয়ের হচ্ছে। স্যার এটা মনে হয় কত পৃষ্ঠায়? এই যে মানবতাবাদ, হ্যাঁ 50 পৃষ্ঠায় আছে, দেখো। মানবতাবাদ আমার কাছে বই ছিল। বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটিকে বলা হয় মানবতাবাদ। মানবতাবাদ। কিন্তু এখানে আবার আরেকটা সাজেশনে আমি দেখলাম ধর্ম দেওয়াটা ভুল দেওয়া আছে, আমি এটা মুছে দিচ্ছি। এখানে মানবতাবাদই হবে। ইয়েস স্যার, মানবতাবাদ হবে। আচ্ছা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটি কে বলেছেন? প্রশ্ন বলো। স্যার সবার উপর মানুষ তার উপরে কবি চন্ডীদাস লিখেছেন। ইয়েস, চণ্ডীদাস। স্যার চণ্ডীদাস। হ্যাঁ, চণ্ডীদাস। স্যার চন্ডীদাস হবে, আমি চন্ডীদাস বলেছি। হ্যাঁ, চণ্ডীদাস। যাই হোক, বলেছে তো, তারপরও চণ্ডীদাস। উচ্চারণ। চন্দ্রীদাস। চণ্ডীদাস। তাহলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কথাটি লিখেছেন চণ্ডীদাস। এরপরে প্রশ্ন হচ্ছে কালচার কি? কি বললেন? সংস্কৃতি। সংস্কৃতি। হ্যাঁ, তো এটা যদি বলে সংস্কৃতি কাকে বলে সেটার উত্তর আলাদা, আর যদি বলে কালচার কি বা সংস্কৃতি কি সেটার উত্তর আলাদা। আমি একটু লিখে দিচ্ছি। আমার নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে। আজকের ক্লাস ওয়ার্কটা একটু গ্রুপে দিয়েছে। আচ্ছা, গ্রুপে পেয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, থাকো রিজয়েন করো না, আমি ক্লাস নিচ্ছি এখন, আবার রিজয়েন করো। দেখো কালচার কি, তাহলে কালচার হচ্ছে, লিখো কালচার কি। কালচার হচ্ছে এভাবে না লিখে কালচারের বাংলা হচ্ছে সংস্কৃতি। তাহলে সংস্কৃতির ইংরেজি কি? কালচার। এরপরে মানুষ আজান দিচ্ছে।
আচ্ছা, এতক্ষণ আজান দিচ্ছিল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কালচার কি? এখন যদি বাংলায় থাকতো সংস্কৃতি কি, তাহলে আমরা লিখতাম সংস্কৃতির ইংরেজি হচ্ছে কালচার। আর যেহেতু লিখেছি কালচার কি, তাহলে কালচারের বাংলা হচ্ছে সংস্কৃতি। তাহলে মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য, সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যা কিছু চিন্তা ও কর্ম করে তাই কালচার বা সংস্কৃতি, বা তাকেই কালচার বা সংস্কৃতি সেটা লেখা যায়। তাহলে আবারও আমি বলছি যে কালচারের বাংলা হচ্ছে সংস্কৃতি। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য, সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যা কিছু চিন্তা ও কর্ম করে তাই কালচার বা সংস্কৃতি। ওকে, ক্লিয়ার সবাই? সবাই লিখেছো? একটু দ্রুত লিখে নাও। স্যার লিখেছি, আরেকবার বলতে পারবেন? আচ্ছা, যে লিখেছো একটু হেল্প করো, বলো, কেউ একজন বলো। শেষের দিকে সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের জন্য যা কিছু চিন্তা ও কর্ম করে তাই কালচার বা সংস্কৃতি। ওকে, থ্যাংক ইউ। তোলা হয়েছে? জি স্যার। এরপরে বলো, সংস্কৃতিতে কি ফুটে ওঠে? সংস্কৃতিতে কি ফুটে ওঠে? মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটে ওঠে। ঠিক আছে, সংস্কৃতিতে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আচ্ছা, সামাজিক সম্পর্ক দৃঢ় করে কোনটি? সামাজিক সম্পর্ক দৃঢ় করে কোনটি? কল্যাণকর সংস্কৃতি। কল্যাণকর সংস্কৃতি সামাজিক সম্পর্ক দৃঢ় করে। আবারও বলছি, কল্যাণকর সংস্কৃতি সামাজিক সম্পর্ক দৃঢ় করে। মানুষ খাদ্য গ্রহণ করে কেন? এটা তো সবাই পারবা। কেন খাদ্য গ্রহণ করে কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য। তো এখানে বস্তুগত সংস্কৃতি কাকে বলে? বস্তুগতটা সংস্কৃতি যে সকল উপাদান আমরা ধরতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি তাদেরকে বস্তুগত সংস্কৃতির উপাদান বলে। মানে এখানে এভাবে লিখবা যে, আমি একটু লিখে দেই তাহলে সুবিধা হবে সবার। লিখো, সংস্কৃতির যেসব উপাদান খালি চোখে সংস্কৃতি যেসব উপাদান খালি চোখে দেখা যায় ও ধরা যায়
তাদেরকে সংস্কৃতি তাদেরকে বস্তুগত সংস্কৃতি বলে। তাহলে অবস্তুগতটা হচ্ছে উল্টা। তাহলে সংস্কৃতির যেসব উপাদান খালি চোখে দেখা যায় ও ধরা যায় তাদেরকে বস্তুগত সংস্কৃতি বলে। আবারও বলছি, সংস্কৃতির যেসব উপাদান খালি চোখে দেখা যায় ও ধরা যায় তাদেরকে বস্তুগত সংস্কৃতি বলে। হয়েছে সবার? স্যার এবারে কিসের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়? বিয়ের মাধ্যমে। ইয়েস, বিয়ের মাধ্যমে। তাহলে বিয়ের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়। নকশিকাঁথা সংস্কৃতির কোন ধরনের উপাদান? স্যার নকশিকাঁথা হচ্ছে বস্তুগত উপাদান। বস্তুগত। সংস্কৃতি ব্যক্তিকে কি হতে সাহায্য করে? রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। আবারও বলছি, সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। আজকে আমরা অন্য কোনো সাবজেক্টের আলোচনা করব না, এই বিজিএস করে আমরা ছুটি দিব। আর নেক্সট ক্লাসে যেটা বাকি থাকতেছে ওটা আবার নেক্সট ক্লাসে নিব। তবে বাংলা দ্বিতীয় পত্রও পড়া থাকবে, আগে যেগুলো ছিল সেগুলো থাকবে। যাই হোক, আমি আলোচনা করি। এরপরে বাংলাদেশের ভূমির প্রকৃতি কেমন? স্যার রুচিশীল ও কি? রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। খাতায় লিখে নাও, সংস্কৃতি ব্যক্তিকে রুচিশীল ও মার্জিত হতে সাহায্য করে। এরপরে হচ্ছে বাংলাদেশের ভূমি উর্বর। উত্তরই বলে দিলাম। বাংলাদেশের ভূমি কেমন? বাংলাদেশের ভূমি হচ্ছে উর্বর। এরপরে বলো, পোড়ামাটির ফলক আমাদের কিসের অংশ? সংস্কৃতি। সংস্কৃতি না কৃষ্টি? এটা কোন টপিকসে আছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। পোড়ামাটির ফলক ওটাও ঠিক আছে, একই কথা। তাহলে হাড়ি কলসি কিসের উদাহরণ বা কিসের অংশ? হাড়ি কলসি কিসের অংশ বলো? কিসের অংশ হাড়ি কলসি? হাড়ি কলসি কিসের অংশ? হ্যাঁ, বস্তুগত সংস্কৃতি অংশ। আর পোড়ামাটির ফলক? ওইটাও তো স্যার বস্তুগত সংস্কৃতি। হ্যাঁ, তো এগুলা তোমার বস্তুগত সংস্কৃতি হয়, আবার কৃষ্টিও বলা যায়, কৃষ্টি। ঠিক আছে, একই কথা। এরপরে দেখো, নদী নালার নৈকট্যের কারণে কোন কোন পেশা গড়ে উঠেছে? নদী নালার নৈকট্যের কারণে কোন কোন পেশা গড়ে উঠেছে বলো? মাঝি, জেলে ও নৌকা বানানোর পেশা। মাঝি পেশা, জেলে পেশা, নৌকা বানানোর পেশা, তিনটা। আচ্ছা, কিসের মাধ্যমে নদী আর নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন উঠে আসে? কিসের মাধ্যমে? দুটো গান আছে, সেই দুটো গানের মাধ্যমে। একটা হলো ভাটিয়ালি আর একটা হলো সারি গান। ভাটিয়ালি গানের মাধ্যমে, সারি গানের মাধ্যমে নদী আর নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন উঠে আসে। এগুলো জানতে হবে, এই জন্য আবারও পড়তে হবে।
আমাদের এই চ্যাপ্টারটা অনেক সহজ, বাট এখানে অনেকগুলো টপিকস আছে। ছোট্ট চ্যাপ্টার, অনেক অল্প কিছু আছে, বাট এর মধ্যে অনেক কিছু আছে। কয়টি বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এদেশে আসে? কয়টি? তিনটি। কি কি? তিনটি কি কি? অস্ট্রিক, দ্রাবিড় আর ইন্দো ইউরোপীয়। অস্ট্রিক, দ্রাবিড় আর হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। অস্ট্রিক, দ্রাবিড় আর হচ্ছে ইন্দো ইউরোপীয়। কোনটি অর্জনের মাধ্যমে ব্যক্তি নিজের ও সমাজের কল্যাণ সাধন করতে পারে? বলো। কোনটির মাধ্যমে? শিক্ষা অর্জনের মাধ্যমে। ঠিক আছে, শিক্ষা অর্জনের মাধ্যমে ব্যক্তি নিজের ও সমাজের কল্যাণ সাধন করতে পারে। ওকে, এরপরে আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার সবচেয়ে বেশি? বলো। আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার বেশি? আবারও বলছি, আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার বেশি? কে বলবা? আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার বেশি? মাটির। লিখে নাও, আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বেশি। আবারও বলি, আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বেশি। আরেকটা প্রশ্ন বলি, বাংলাদেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি? বস্তুগত। না, এখানে কোন সংস্কৃতি বলতে গ্রামীণ সংস্কৃতি নাকি শহুরে সংস্কৃতি? শহুরে সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতি। স্যার, গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির প্রভাব বেশি। গ্রামীণ সংস্কৃতি। তো এরপরে হচ্ছে, এরপরে আমি খ নম্বরে চলে যাচ্ছি। দেখো, বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, এটি ব্যাখ্যা করো। তাহলে এখানে বস্তুগত এবং অবস্তুগত যে উপাদান আছে এগুলো বিচ্ছিন্ন নয়, এটা বোঝানো হয়েছে। মানে কোন সংস্কৃতির বস্তুগত উপাদানের মধ্যে সংস্কৃতির অবস্তুগত উপাদানের পরিচয় পাওয়া যায়, এটা বোঝানো হচ্ছে। কারণ এখানে মনে করো একটা নকশি কাঁথা যখন আঁকা হয়, নকশি কাঁথা তুমি যখন হাতে নাও, এটা তো ধরা যায়, ছোঁয়া যায়, তাহলে এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। বাট এটা যে এঁকেছে বা করেছে, যে নারীটা করেছে, তার কিন্তু মনের অনুভূতি, চিন্তা, কল্পনা এর মধ্যে ফুটিয়ে তুলেছে, তাহলে তার এই চিন্তা ভাবনাটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তার মানে সংস্কৃতিতে কি বস্তুগত অবস্তুগত দুটোই এখানে খুঁজে পাওয়া যাচ্ছে। এজন্যই সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদান সমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। বুঝতে পেরেছো কিনা সবাই? হ্যাঁ, সবাই রেসপন্স করো। ক্লাসে থেকে চুপ করে থেকে ক্লাস করলা, সব বুঝলা, কিন্তু কথা বললা না, তা হয় না, কথা বলতে হবে। কবি আল্লামা ইকবাল কি বলেছেন জানো? যে কাবার ভিতর ঘুমন্ত মুসলমান অপেক্ষা প্রতিমার সামনে জাগ্রত লোক অনেক উত্তম, এটা বলছেন। এর মানে হচ্ছে পরিশ্রমী, অ্যাক্টিভ লোকের কথা তিনি বলেছেন, যে অ্যাক্টিভ। তাহলে আমাদের এরকম অ্যাক্টিভ হতে হবে। তো দেখো, এরপরে সংস্কৃতির উপাদান সমূহ বর্ণনা করো। সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত, একটা অবস্তুগত। বস্তুগত সংস্কৃতির আবার আরেকটা নাম আছে, সেটা নাম হলো দৃশ্যমান সংস্কৃতি। আর অবস্তুগত অন্য নাম হচ্ছে অদৃশ্যমান সংস্কৃতি বা অদৃশ্য সংস্কৃতি। তাহলে বস্তুগত উপাদান হচ্ছে বা দৃশ্যমান উপাদান হচ্ছে যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, চাষাবাদের উপকরণ, বইপত্র, এগুলো। আর অবস্তুগত উপাদান বা অদৃশ্যমান উপাদান গুলো হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস,
নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ, মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা, শিক্ষা, এগুলো সবই হচ্ছে তোমার অবস্তুগত বা অদৃশ্যমান সংস্কৃতি। এরপরে যদি আসে যে সংস্কৃতি স্থবির নয় কিন্তু পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। বা সংস্কৃতি স্থবির বিষয় নয়, পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। মানে স্যার সংস্কৃতি মানে পরিবর্তন হতে পারে, কিন্তু মানে সংস্কৃতি কিছু কিছু উপাদান আছে যা সবসময় পরিবর্তন হবে না, মানে এই দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো অপরিবর্তনীয়ই থেকে যায়। হ্যাঁ, হয়েছে। তাহলে সংস্কৃতি স্থবির নয় বা স্থবির বিষয় নয়, এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো এখানে মূলত কোন দেশের কিন্তু ভৌগোলিক আবহাওয়া, মানে ভৌগোলিক পরিবেশ, মানে সহজ কথায় কোন দেশের ভৌগোলিক পরিবেশ, তার আবহাওয়া, উৎপাদন পদ্ধতি, এই বিষয়গুলোর উপর নির্ভর করেই কিন্তু ওই দেশের সংস্কৃতি গড়ে ওঠে। কিন্তু বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির ধরনও ভিন্ন হয়ে থাকে। কারণ কি? কারণ হচ্ছে যে এক এক এলাকার ধরন, আচার আচরণ, কালচার বা অঞ্চল ভেদে উর্বরতা সবকিছু আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন। আবার কোথাও উঁচু কোথাও নিচু। যেমন উত্তরবঙ্গের কিছু এলাকা তোমার হচ্ছে তোমার হচ্ছে সমগোত্রীয় প্রকৃতির, আবার দক্ষিণবঙ্গের কিছু এলাকা বন্ধুর বা উঁচু নিচু প্রকৃতির, এরকম থাকতে পারে। এজন্য অঞ্চল ভেদে কি হয়, তোমার সংস্কৃতি পরিবর্তন হয়ে থাকে। মানে যদিও সংস্কৃতির কিছু প্রধান দিক দীর্ঘ সময় হচ্ছে অপরিবর্তিত থাকে, পরিবর্তন হয় না, কিন্তু তবুও এটি স্থবির বিষয় নয়, বরং পরিবর্তন ঘটে এবং দেশ কাল পরিবেশ ভেদেও এটা পরিবর্তন ঘটতে থাকে। এজন্য সংস্কৃতি স্থবির কোনো বিষয় নয়, বরং এটা পরিবর্তনশীল। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে, এরপরে আমরা চলে যাচ্ছি, মোটামুটি আমাদের ক খ শেষ। এরপর আমরা চলে যাচ্ছি গ বা ঘ নাম্বারের ক্ষেত্রে। তো গ বা ঘ নাম্বারের ক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ে দেখো, পাঠ্য বইয়ে দেখো যে পাঠ 6টা অবশ্যই গ বা ঘ এর জন্য মুখস্থ করবা। যে ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে, সংস্কৃতির প্রভাব, আমি শুধু সংস্কৃতির প্রভাব লিখে দিচ্ছি, সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ। ঠিক আছে, সংস্কৃতির প্রভাব বিশ্লেষণ। তারপরে বাংলাদেশের সংস্কৃতির ধরন কেমন, সংস্কৃতির ধরন কেমন, এটা সংস্কৃতির ধরন বলতে ওই যে তোমার দুই ধরনের যে সংস্কৃতি আছে এখানে, এগুলোর একটু মোটামুটি বর্ণনা দিতে হবে। মানে এখানে সংস্কৃতির ধরনে তোমার যে ওই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল, এই টপিকসটাও কিন্তু তুমি এখানে দিতে পারবা। এই টপিকসের ব্যাখ্যা বর্ণনা এখানে দিবা। তারপর বিভিন্ন ধরনের গানের, গুগল অ্যাসিস্ট্যান্ট দেখে অটোমেটিক আমার ফোনে চালু হয়ে গেছে, ভয়ে যে কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, তো এখানে বিভিন্ন ধরনের গানের কথা দিতে পারবা, গ্রামের মেলা বা ওই যে পালা গান, যাত্রা গান, কবি গান, মসজিদ গান, এগুলো হচ্ছে গ্রামের অনন্যতা বজায় রেখেছে। তারপরে হলো যে শহুরে সংস্কৃতি রয়েছে, ভৌগোলিক পরিবেশ রয়েছে, পেশা রয়েছে, যান্ত্রিক জীবনের কোলাহলপূর্ণ ব্যস্তপূর্ণ শহুরে এলাকা রয়েছে, সেগুলো নিয়ে বলা আছে। সবকিছু কিন্তু বিশ্বায়নের ফলে হয়েছে। তো এই বিশ্বায়নের প্রভাব যদিও গ্রামের থেকে শহরে বেশি, এই সবগুলো বিষয় দিয়ে আমরা কিন্তু বলতে পারি। তারপর হলো যে চৈত্র সংক্রান্তি যে মেলা আছে, চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচয়। তারপর ক্ষুদ্র যে নৃগোষ্ঠী রয়েছে, যেমন গারোদের ওয়ানালা গান রয়েছে, তারপর সাঁওতালদের সোহরাই নামক উৎসব রয়েছে, এগুলো তো কৃষি সংস্কৃতি। এইভাবে সবকিছু দিয়ে আমরা বলতে পারি যে বাংলাদেশের সংস্কৃতির ধরনগুলো এরকম। ঠিক আছে, বাংলাদেশের সংস্কৃতির ধরন নিয়ে বলতেছিলাম। আর বাংলাদেশের
মানে ব্যক্তি ও গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব তো তোমাদের বইয়ে দেয়া আছে, এখান থেকে তোমরা একটু পড়ে নিবা। শিক্ষার বিষয়ে বলা আছে, বিয়ে, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বলা আছে। হ্যাঁ, ব্যক্তি ও গোষ্ঠী জীবনে কিভাবে এর প্রভাব পড়ে বা কিভাবে প্রভাব হয় সেটা এখানে বলা আছে। সংস্কৃতি কি করে? রুচিশীল করে, মার্জিত করে, বিকাশকে সহজ করে, সহমর্মিতা শেখায়, পারস্পরিক সহযোগিতা শেখায়, নির্ভরশীলতা শেখায়, যেগুলো শিক্ষার মাধ্যমে দূরীভূত করা সম্ভব। সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, সহমর্মিতাপূর্ণ মনোভাব থাকে, মানুষ একে অপরের মঙ্গল চিন্তা করে। হ্যাঁ, যেমন বিয়ের মাধ্যমে দুটো পরিবারে কি পারস্পরিক সম্পর্ক বেড়ে যায়, তার ফলে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, মঙ্গল চিন্তা ভাবনা চলে আসে। ঠিক আছে, যদিও কি দেশ ও সমাজভেদে সংস্কৃতির পার্থক্য, পরিবর্তন বা প্রভাবের পার্থক্য আছে, তারপরেও কিন্তু এই জন্য সংস্কৃতি ও ব্যক্তি জীবনে কি বাংলাদেশের সংস্কৃতির প্রভাব অনস্বীকার্য বা অপরিসীম। আমরা উপরোক্ত আলোচনার আলোকে এটাই বলতে পারি, বা উপরোক্ত আলোচনার আলোকে এটাই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, বা প্রতীয়মান যে, ব্যক্তি ও গোষ্ঠী জীবনে বাংলাদেশের সংস্কৃতির প্রভাব অনস্বীকার্য বা অপরিসীম। এটা হতে পারে সৃজনশীলে মোটামুটি গঘা এগুলো থেকে আসবে। কিংবা তোমার যদি দেয়া থাকে, ধরো যে দুটো চার্ট দেয়া থাকলো, ছক দেয়া থাকলো, তোমার এরকম তো ছকও দিতে পারে। ছক দিয়ে ধরো যে এরকম দুটো ছক দিল, ছক 1, ছক 2, তো এরকম দুটো ছক দিয়ে তোমার ছক 1-এ মনে করো আছে যে সামগ্রিক জ্ঞান, ভাষা। ছক 1 বা তথ্য 1 বা দৃশ্য 1, যাই থাকুক না কেন, তথ্য 2 বা ছক 2। তাহলে 1 নাম্বার ছকে আমি বললাম যে ভাষা আছে, জ্ঞান আছে, আরো অনেক কিছু থাকতে পারে। আর 2 নম্বরে মনে করো আছে যে পুকুর, নদী নালা বা খাল-বিল। আচ্ছা, যাই থাকুক না কেন, এখন এখানে যদি তোমার আসে যে গ নাম্বারে আসে যে ছক 1 বা তথ্য 1-এর মাধ্যমে সংস্কৃতির কোন উপাদানটিকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো, তাহলে কোন উপাদানটিকে নির্দেশ করা হয়েছে বলো তো? অবস্থাগত উপাদান। হ্যাঁ, তাহলে এরপরে ছক 2 দ্বারা কোন উপাদানকে বোঝানো হয়েছে? স্যার বস্তুগত উপাদান। হ্যাঁ, এটা হয়, কিন্তু ছক 2-এ যদি এভাবে বলা থাকে যে ছক 2 বা তথ্য 2 এর মাধ্যমে পাঠ্য বইয়ের কোন অংশটিকে বোঝানো হয়েছে, তাহলে কি হবে বলো? একটু ভালোভাবে বইয়ের দিকে খেয়াল করো। এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির ধরনকে বোঝানো হয়েছে। এটা কি বাংলাদেশের ওটা ঠিক আছে, বাট মূলত বাংলাদেশের সংস্কৃতির ধরন নিয়ে বোঝানো হয়েছে। ধরন, ঠিক আছে, বাংলাদেশের সংস্কৃতির ধরনকে বোঝানো হয়েছে। কারণ তোমার কি সংস্কৃতি নির্মাণে কি ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া, উৎপাদন পদ্ধতি এগুলো ভূমিকা রাখে। ঠিক আছে, তো এই বর্ণনাগুলো দেখো তোমার পাঠ 5-এ দেওয়া আছে। এটা হলো পাঠ 5। তাহলে এটা কোনটিকে নির্দেশ করতেছে? বাংলাদেশের সংস্কৃতির ধরনকে নির্দেশ করতেছে। এভাবে তোমার সৃজনশীল থাকতে পারে। বুঝতেছো সবাই? এই কথা বলো না কেন? ইয়েস স্যার, বুঝতে সবাই কথা বুঝেছি। রেসপন্স করো। আমি চিল্লাইতেছি আর তোমরা রেসপন্স করো না, তাহলে কিভাবে হবে? বুঝেছো সবাই? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝেছি। এখন মনে করো যদি এরকম প্রশ্ন থাকে, উদ্দীপক আরেকটা বলি। মনে করো কোন একজন ব্যক্তিকে নিয়ে বলছে, যেমন এখানে আমার মিটিং এর শুরুতে কার নাম আছে? আশা। ঠিক আছে, তোমার নামই লিখলাম। আশা মনে করো গ্রামে বাস করে। হ্যাঁ, তারপরে কার নাম আছে? দ্বিতীয়তে আছে কি, আমার এখানে দেখা যায় না কেন? মিটিং মিনিমাইজ হয়ে গেছে।
আচ্ছা, দ্বিতীয়তে নাম আসছে এখানে শুরু প্রার্থনা, মনে করে দিলাম প্রার্থনা। যাই হোক, তো তোমাদের নামগুলো আছে শুরুতে আমি লিখলাম। মনে করো আশা গ্রামে বাস করে, প্রার্থনা শহরে বাস করে। সে জাস্ট ইমেজিন, জাস্ট চিন্তা করো। তো এরকম যদি প্রশ্ন থাকে, তো এখন এখানে গ নাম্বারে যদি থাকে, গ নাম্বার মনে করো, গ নাম্বারটা বলবে ধরো আশা কেন্দ্র, আর ঘ নাম্বারটা ধরো যে বললো প্রার্থনা কেন্দ্র। বা এখানে যে কারো নাম থাকতে পারে, কিংবা যে কোনো কাহিনী নিয়ে বলতে পারে, বা মনে করো কেউ বেড়াতে গেল গ্রামে সেটা থাকতে পারে, কেউ বেড়াতে গেল শহরে সেটা থাকতে পারে, যেটাই থাকুক না কেন। তাহলে এখানে যদি এই স্থানের যে আশার উক্ত স্থানের সংস্কৃতির ধরন ব্যাখ্যা করো বা সংস্কৃতি সম্পর্কে ব্যাখ্যা করো, তাহলে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি। তাহলে গ্রামীণ সংস্কৃতির মধ্যে যা যা আছে তোমার পাঠ্য বইয়ে, ওই নদী নালা খাল বিল কৃষি মৎস্য চাষ নৌকা চালানো জারি সারি বাউল ভাটিয়ালি বা ভাওয়াইয়া গান মুর্শিদি গান বারোমাসা গান গম্ভীরা গান অনুষ্ঠান পালা গান যাত্রা গান কবি গান কীর্ত গান মুর্শিদ গান, এগুলো জারি সারি গান, এগুলো সব কিছু মিলিয়ে তোমার কি গ্রামীণ যে সংস্কৃতি রয়েছে বা তোমার এই স্থানের যে সংস্কৃতি রয়েছে গ্রামীণ সংস্কৃতি, সেটা নিয়ে তোমার ব্যাখ্যা করতে হবে। তাহলে গ নাম্বারটা কোন অংশকে নির্দেশ করেছে? গ্রামীণ সংস্কৃতি। গ্রামীণ সংস্কৃতি, ক্লাস মোটামুটি শেষের দিকে। আর ঘ নাম্বারটা নির্দেশ করেছে কোনটিকে? ঘ নাম্বারটা নির্দেশ করেছে তোমার হলো শহুরে সংস্কৃতিকে। আবার উদ্দীপকে যদি এটা না লিখে থাকতো যে প্রার্থনা পড়ালেখার জন্য শহরে বাস করে, এটাও যদি থাকতো যে পড়ালেখার জন্য বা পড়াশোনার জন্য শহরে বাস করে, তাহলে যদি প্রার্থনা পড়াশোনার জন্য শহরে বাস করে, এভাবেও তোমার থাকতে পারে যে সে পড়ালেখার জন্য শহরে অবস্থান করছে। হ্যাঁ, যেটা হচ্ছে শহুরে সংস্কৃতি। তো শহুরে সংস্কৃতি নিয়ে আমাদের লিখতে হবে যে ভৌগোলিক পরিবেশ পেশা যান্ত্রিক জীবন ইত্যাদি নিয়ে লিখতে হবে। তারপরে হলো যে এখানে শহরে রয়েছে আধুনিক দালান কোঠা, প্রচুর কলকারখানা রয়েছে, কলের গাড়ি রয়েছে, হ্যাঁ, বা এই যে বাস সার্ভিস থেকে শুরু করে এগুলো মাইক্রো বাস মিনি বাস এগুলো সব লিখবা, এগুলো রয়েছে। তারপরে এখানে হলো যে নারী পুরুষ সবার মতামতের পার্থক্য রয়েছে, এবং এখানে অধিকাংশ ব্যক্তিরাই কি করে? চাকরি করে, সবাই পরিশ্রম করে, এবং তারা হচ্ছে নগর কেন্দ্রিক, এবং তারা কি অধিক পরিমাণে প্রযুক্তির উপর নির্ভরশীল। এই বিষয়গুলো দিয়ে লিখবা যে বিভিন্ন ধরনের অফিস আদালতে সাথে সম্পৃক্ত থাকে, অধিকাংশ ব্যক্তিরাই শহর অঞ্চলে কি করে? অফিস আদালতের সাথে সংযুক্ত থাকে, ব্যাংকের সাথে সংযুক্ত থাকে, ব্যবসায়িক বা শিক্ষা বিষয়ে বা ব্যবসায়িক যে কোনো কর্মকাণ্ডেও তারা সংযুক্ত থাকে। দিয়ে বললা যে কি এটা হচ্ছে শহুরে সংস্কৃতি। তাহলে আমরা বলতে পারি যে উপরোক্ত আলোচনা আমরা আলোকে আমরা বলতে পারি প্রার্থনা পড়ালেখার জন্য যেখানে যে শহরে বাস করে সেই শহরের সংস্কৃতি হচ্ছে শহুরে সংস্কৃতি, বা আমরা শহুরে সংস্কৃতি নিয়ে বর্ণনা করলাম। তোমার শহুরে সংস্কৃতির ইঙ্গিত যদি থাকে শহুরে সংস্কৃতি নিয়ে বলবা, গ্রামীণ সংস্কৃতির যদি নিয়ে বলা থাকে ইঙ্গিত গ্রামীণ সংস্কৃতি নিয়ে বলবা। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। যদি বুঝে থাকো ভালো। এই চ্যাপ্টার থেকে কারো কোনো অসুবিধা আছে কিনা জানাও। সাজেশন ফলো করে, মূল বই ফলো করে, আমার লেকচার শিটটা সাথে নিয়ে সবকিছু একখানে করে একটু চর্চা করবা, সবার ক্লিয়ার হয়ে যাবে। আর যারা লেকচার শিট নাও নাই আমার অফিসে এসে কালেক্ট করবা, যে কোনো দিন আসবা ফোন করে, আমি অফিসে আছি, অসুবিধা নেই। তো এখন আমরা চলে যাব পরবর্তী টপিকসে। এই চ্যাপ্টার থেকে আমাদের আর কারো কোনো অসুবিধা নেই আশা করি। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।